সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই করোনা মহামারীতে সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আমরা এর আগে 2 ক্লাসে তোমাদেরকে আমি পঞ্চম অধ্যায়ের সাধারণ অঙ্কগুলো করাচ্ছি। আজকে আমি তারই ধারাবাহিকতায় এই পরের অঙ্কগুলো করাবো। সবাই তোমাদের বই, খাতা, সিডব্লিউ খাতা নিয়ে রেডি হও। দেখো, আমি তোমাদেরকে 3 নম্বরে তিনটা অঙ্ক করিয়েছিলাম, আর যেগুলো এসডব্লিউ দিয়েছি আশা করি ওগুলো করেছো। এরপরে আমরা আজকে 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্ক হচ্ছে, রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে, দেখো, মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি রূপা আর মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। একসাথে 875 টাকা। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনির যত থাকবে তার চেয়ে 125 টাকা বেশি হচ্ছে রূপা। মনি আর রূপা প্রত্যেকের কত টাকা আছে, অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা টাকাটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো, মনি ও রূপা, আচ্ছা যেহেতু রূপা আগে আছে আমরা রূপা আগে লিখব। রূপা ও মনি দুইজনের মোট টাকা থেকে রূপা ও মনি দুইজনের মোট টাকা থেকে কার বেশি আছে? দেখো, বলছে মনির কাছে রূপার চেয়ে বেশি আছে। রূপার চেয়ে 125 টাকা বেশি আছে, অর্থাৎ মনির বেশি আছে। তাহলে রূপা ও মনির দুইজনের মোট টাকা থেকে মনির বেশি টাকা বাদ দিলে বা বিয়োগ করলে উভয়ের টাকার পরিমাণ সমান হবে। উভয়ের টাকার পরিমাণ সমান হবে। সবাই দেখো, তাহলে রূপা ও মনির দুইজনের মোট টাকা থেকে যার বেশি টাকা, অর্থাৎ মনির বেশি টাকা বাদ দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হবে। তাহলে আমরা এখন মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 875 টাকা। 875 বিয়োগ মনির কত টাকা বেশি আছে? বলছে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। তাহলে আমরা বলছি বেশি টাকাটা বাদ দিব। তাহলে 125 টাকা বাদ দিব, বিয়োগ করে দেখাবো। বাদ দেওয়া মানে বিয়োগ করা। তাহলে দেখো কিভাবে বিয়োগ করবো। 5 থেকে 5 বিয়োগ করলে কত? 0। ডান দিক থেকে করবে। এরপরে 7 থেকে 2 বিয়োগ করলে কত? 5। 8 থেকে 1 বিয়োগ করলে 7। আমরা বিয়োগ করে পেয়ে গেলাম 750 টাকা। এরপরে আমাদের কি বলছে? মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। রূপার চেয়ে, তাহলে আমরা আগে কারটা বের করে নিব, রূপার টাকাটা বের করে নিব। সুতরাং রূপার আছে তাহলে দেখো বিয়োগফল আমরা কত পেলাম? 750। এটাকে যেহেতু রূপা আর মনি দুইজনের কথা বলা হচ্ছে, আমরা 2 দিয়ে ভাগ করব।
ভাগ করলে আমরা কি পেয়ে যাব? রূপার টাকাটা পেয়ে যাব। রাফটা দেখো সবাই, 2 দিয়ে আমি 750 কে ভাগ করে দেখাবো। দেখো আমরা এখন রাফটা বলবো 2 দিয়ে 750 কে ভাগ করে দেখাবো। তাহলে দেখো 2 এর নামটা কয়বার করলে 7 হবে? 3 দুগুণে 6, 3 বার দিব। তিন দুগুণে 6, তাহলে 7 থেকে 6 বিয়োগ করো 1, উপর থেকে 5 নামাবো। তাহলে 2 এর নামটা কয়বার করলে 15 হবে? 7 বার দিব। 7 দুগুণে 14, 8 দুগুণে 16 হয়ে যায়, বেশি হয়, তাহলে আমরা 7 বার দিব। 7 দুগুণে 14। তাহলে এখন দেখো 5 এর থেকে 4 বিয়োগ করলে কত? 1, উপরে আছে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আমরা বাম পাশে 0 বসাবো না, উপরে 0 আছে, 0 নামাবো। 5 দুগুণে কত? 10। তাহলে আমাদের ভাগফল কত পেয়ে গেলাম? 375। তাহলে দেখো রূপার আছে 375 টাকা। রাফটা সবাই তুলে নিবে। এরপরে আমাদেরকে বলছে মনির কাছে রূপার চেয়ে, আমরা রূপার টাকা যত পেয়ে গেলাম তার চেয়ে 125 টাকা বেশি আছে মনির কাছে। তাহলে আমরা রূপার টাকার সাথে 125 টাকা যোগ করলে কার টাকা পেয়ে যাব? মনির টাকা। সুতরাং মনির আছে রূপার টাকার সাথে 125 টাকা যোগ করে দিবে। কত আসলো দেখো, 5 এর সাথে 5 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, 7 এ 2 এ 9, হাতের 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, 3 এ 1 এ 4, হাতের 1 যোগ করলে 5। তাহলে আমরা পেয়ে গেলাম 500 টাকা। তাহলে দেখো মনির আছে 500 টাকা এবং রূপার আছে 375 টাকা। সুতরাং দিয়ে লিখে নিবে অথবা ডিরেক্ট উত্তর দিতে পারো। উত্তর বলছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? তাহলে মনির আছে 500 টাকা ও রূপার আছে 375 টাকা। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে রূপা ও মনির দুজনের মোট টাকা থেকে আমরা যার টাকাটা বেশি থাকবে, মনির বেশি টাকা আছে, তাহলে মনির বেশি টাকা বাদ দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হবে। আর মোট টাকা থেকে মনির যত বেশি আছে সেটা বিয়োগ করে দেখাবে। কত পেলাম? 750 টাকা। এখন আমরা আগে রূপার টাকা বের করব, যেহেতু রূপার চেয়ে মনির টাকা বেশি আছে, সুতরাং আগে রূপারটা বের করে নিতে হবে। তাহলে রূপার আছে কত, বিয়োগফল যত আসছে, আমরা যে টাকা বললাম যে উভয় টাকার পরিমাণ সমান হবে, সেই টাকাটাকে আমরা, যেহেতু ওরা দুইজন, 2 দিয়ে ভাগ করে দেখাবো। তা কত পেলাম? 375 টাকা। তাহলে রূপার চেয়ে মনির আছে 125 টাকা বেশি। তো সুতরাং রূপার টাকার সাথে আমরা 125 টাকা যোগ করে দেখাবো, 500 টাকা। তাহলে মনির আছে 500 টাকা ও রূপার আছে 375 টাকা। সবাই অঙ্কটা তুলে নাও। এরপরে দেখো সবাই 5 নাম্বার, পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। সমষ্টি মানে কি? যোগফল, অর্থাৎ পিতার পুত্রের বয়স মোট 55 বছর। এরপরে দেওয়া আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়স যত, তার চেয়ে 4 গুণ হচ্ছে পিতার বয়স। পৃথকভাবে, পৃথক হচ্ছে আলাদা, পৃথক মানে কি? আলাদা আলাদা ভাবে পিতা পুত্রের বয়স কত, অর্থাৎ আমাকে পিতার বয়সও আলাদা বের করতে হবে এবং পুত্রের বয়সও আলাদা বের করে দেখাতে হবে।
প্রথমেই আমরা নিব, তাহলে আমাদেরকে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে দেখো কিভাবে করব, দেওয়া আছে তাহলে আমরা প্রথমেই লিখে নিব পিতার বয়স সমান পিতার বয়স কত, পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পিতার বয়স সমান পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। এরপরে বলছে তাহলে দেখো পুত্রের বয়স কত হবে। পুত্রের বয়স কত, তাহলে পিতার বয়স যদি পুত্রের বয়সের 4 গুণ হয়, পুত্রের বয়স কত হবে, তোমার বয়সের কত গুণ, কারণ প্রত্যেকেই নিজের 1 গুণ হয়। তাহলে তোমাকে কি লিখতে হবে, পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। তাহলে পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। হ্যাঁ, তাহলে দেখো পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়স কত হবে, পুত্রের বয়সের 1 গুণ হবে। এরপরে আমরা কি করব, পিতা আর পুত্রের বয়সটা যোগ করে দিব। সুতরাং পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি মানে কি, যোগফল। তাহলে আমরা এই পুত্রের বয়সের 4 গুণের সাথে পুত্রের বয়সের 1 গুণ যোগ করে দিব। কত আসবে, পুত্রের বয়সের তাহলে দেখো 4 এর সাথে 1 যোগ করলে কত, 5। তাহলে 5 গুণ। সুতরাং আমরা পেলাম পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ। এখন আমাদের আবার প্রশ্নে দেওয়া আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। আমরা আগে এটা লিখে নিব, প্রশ্ন মতে দিয়ে লিখে নিতে পারো তুমি। প্রশ্ন মতে পিতা পুত্রের বয়সের সমষ্টি। পিতা পুত্রের বয়সের সমষ্টি কত বছর, 55 বছর। তাহলে প্রশ্ন মতে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। এখন এখানে দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, কিন্তু আমরা এখানে আবার দেওয়া আছে ভিত্তিতে কাজ করে পেলাম পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ। অর্থাৎ এটাও পিতা পুত্রের বয়সের সমষ্টি এবং এটাও পিতা পুত্রের বয়সের সমষ্টি। তাহলে আমরা এই সমষ্টিটাকে এই সমষ্টি দিয়ে যদি ভাগ করি আমরা পুত্রের বয়সটা পেয়ে যাব। সুতরাং আমরা প্রথমে কি করব, পুত্রের বয়স বের করব। সুতরাং পুত্রের বয়স কত, এই সমষ্টিকে এই সমষ্টি দিয়ে ভাগ করবে। 55 ভাগ 5 বছর সমান কত, 5 11 55। 5 11 কত, 55। তাহলে আমরা খুব সহজভাবে পেয়ে গেলাম পুত্রের বয়সটা 11 বছর। পুত্রের বয়স 11 বছর। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম পুত্রের বয়স 11 বছর। এরপরে আমাদেরকে বলছে পুত্রের বয়স যত হবে তার 4 গুণ হবে পিতার বয়স। তাহলে সুতরাং পিতার বয়স 11 গুণ 4, 4 11 কত, 44 বছর। সুতরাং আমরা পেয়ে গেলাম পিতার বয়স 44 বছর এবং
পুত্রের বয়স 11 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেওয়া আছে ভিত্তিতে আমরা কাজ করব। পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ, কারণ যে কেউই তার সাথে তুলনা করলে তার 1 গুণ হবে। সুতরাং পিতার বয়স আর পুত্রের বয়সটা যোগ করে দিব। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 4 গুণের সাথে পুত্রের বয়সের 1 গুণ যোগ করবে। তাহলে কত হলো? 4 এর সাথে 1 যোগ করলে 5। সুতরাং পুত্রের বয়স পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে পুত্রের বয়সের 5 গুণ। এরপরে আমাদের যেহেতু প্রশ্নে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, তাহলে আমরা এটা প্রশ্ন মতে দিয়ে লিখে নিলাম। সুতরাং পুত্রের বয়স কত হবে? এই সমষ্টিটাকে এই সমষ্টি দিয়ে ভাগ করবে। তো 55 বছরকে 5 দিয়ে ভাগ করবে, তাহলে পুত্রের বয়স পেয়ে যাবে। 5 11 কত? 55। প্রশ্নটা আমাদের বলা আছে পুত্রের বয়স যত হবে তার 4 গুণ হবে পিতার বয়স। তো সুতরাং পিতার বয়স হবে পুত্রের বয়সকে 4 দিয়ে গুণ করে দিবে। 4 11 44 বছর। অর্থাৎ আমাদের উত্তর পিতার বয়স 44 বছর ও পুত্রের বয়স 11 বছর। সবাই তুলে নাও খাতায়। সবাই দেখো, আমি 4 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্ক করালাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। বাসায় আবার বারবার প্র্যাকটিস করবে। এরপর আমরা 6 নম্বর অঙ্কে যাব। 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একত্রে মানে একসাথে মোট, অর্থাৎ 4টা মুরগি আর 3টি হাঁস কিনতে মোট তোমার 639 টাকা খরচ হবে। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? তাহলে আমাদের দেখো এখানে একটি হাঁসের দাম দেওয়া আছে, কিন্তু যখন একত্রে টাকা দেওয়া আছে সেখানে আমাদের 3টি হাঁসের দাম দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? একটি হাঁসের দাম থেকে প্রথমে 3টি হাঁসের দাম বের করে নিতে পারি। দেওয়া আছে একটি হাঁসের দাম কত টাকা? 85 টাকা। তাহলে আমরা একটি হাঁসের দাম থেকে 3টি হাঁসের দাম বের করে নিব। একটি হাঁসের দাম যত টাকা হবে 3টি হাঁসের দাম কি তার চেয়ে বেশি হবে না কম হবে? আমরা জানি বেশি হলে গুণ করতে হবে। একটি হাঁসের দাম যত, আমি যদি 3টা কিনতে যাই আরো বেশি টাকা লাগবে। সুতরাং আমরা কি করব? গুণ করব। তাহলে একটি হাঁসের দাম 85 টাকা, সুতরাং 3টি হাঁসের দাম 85 গুণ 3 টাকা। তাহলে গুণ করে দাও। রাফ করে দেখাচ্ছি, দেখো সবাই। 85 গুণ 3, 3 5 কত? 15, 15 5 হাত আছে কত? 1, 3 8 24, হাতের 1 25। 3 5 15 5 হাত আছে 1, 3 8 24 25। তাহলে কত পেয়ে গেলাম? 255 টাকা। 3টি হাঁসের দাম 255 টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। তাহলে আমরা এখন এই কাজটা করব। রাফটা সবাই তুলে নিবে। 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে। হাঁসের দাম একত্রে কত টাকা? 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। 639 টাকা। টাকা লিখে নিবে। 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। তাহলে আমরা দেখো এখানে 3টি হাঁসের দাম বের করলাম। তো 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম মোট দাম থেকে আমরা 3টি হাঁসের দাম বিয়োগ করব।
তিনটি হাঁসের দামের নিচে তিনটি হাঁসের দাম লিখবে। কত টাকা? 255 টাকা, যেটা আমরা প্রথমে বের করে নিয়েছি। সবাই দেখো, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। 3টি হাঁসের দামের, যেহেতু আমরা আগে দাম বের করে নিয়েছি, 3টি হাঁসের দামের নিচে 3টি হাঁসের দাম লিখে নিবে। 3টি হাঁসের দাম কত? 255 টাকা। সবাই দেখো, তাহলে 4টি মুরগি ও 3টি হাঁসের দামের থেকে আমরা 3টি হাঁসের দাম বিয়োগ করব। তাহলে আমি যদি 3টি হাঁসের দাম বাদ দিই, কিসের দাম বের হয়ে যাবে? 4টি মুরগির দাম। কারণ মোট খরচ হচ্ছে তোমার 639 টাকা। তার ওখান থেকে যদি 3টি হাঁসের দাম চলে যায়, আর যে টাকাটা থেকে যাবে সেটা হচ্ছে 4টি মুরগির দাম। বিয়োগ করে, সুতরাং বিয়োগ করে লিখতে পারো, সুতরাং বিয়োগ করে কয়টি মুরগির দাম বের হবে? 4টি মুরগির দাম। বিয়োগ করে 4টি মুরগির দাম। দেখো, আমরা 9 থেকে 5 বিয়োগ করব। 9 থেকে 5 বিয়োগ করলে কত? 4। 3 থেকে 5 বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে 1 নাও, 13। 13 থেকে 5 গেলে কত? 8। এখানে আর কত আছে? 5। 5 থেকে 2 বিয়োগ করলে কত? 3। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সবাই দেখো, বিয়োগ করে 4টি মুরগির দাম 384 টাকা। এখন আমরা পেলাম 4টি মুরগির দাম। আমাদের প্রশ্নে চেয়েছে একটি মুরগির দাম। তাহলে আমাদের এই 4টি মুরগির দাম থেকে যদি আমরা একটি মুরগির দাম বের করতে চাই, একটি মুরগির দাম কি বেশি হবে না কম হবে? 4টি মুরগির যেহেতু বেশি, আমরা তার চেয়ে কম কিনতে চাচ্ছি, অর্থাৎ একটি কিনতে চাচ্ছি, তাহলে আমাদের আরো কম টাকা লাগবে। সুতরাং আমরা কি করব? ভাগ করব। কম হলে আমরা ভাগ করে দিব। এখানেই তুমি করতে পারো, 4টি মুরগির দাম থেকে নিচে নিচে একটি মুরগির দাম বের করে নাও। তাহলে কি করব? 4টি মুরগির দামকে 4 দিয়ে ভাগ করব, তাহলে আমরা একটি মুরগির দাম পেয়ে যাব। টাকা সমান, তাহলে 384 কে 4 দিয়ে ভাগ করো। সবাই দেখো, 4 দিয়ে 3 কে ভাগ যাবে না, তাহলে আমরা 2 সংখ্যা ধরে করব। 38। 4 নামটা কয়বার করলে 38 হয়? 4 9 36, 4 10 40। তাহলে 10 বাদ দিলে বেশি হয়ে যাবে, আমরা 9 বাদ দিব। 4 9 36। এবার বিয়োগ করো। 8 এর থেকে 6 বিয়োগ করলে কত? 2। 3 এর থেকে 3 বিয়োগ করলে 0। বাম পাশে আমরা 0 বসাবো না, উপর থেকে 4 নামাবো। 4 6 কত? 24। তাহলে আমাদের ভাগ মিলে গেল, আমরা ভাগফল পেয়ে গেলাম 96। সুতরাং আমাদের একটি মুরগির দাম কত বের হলো? 96 টাকা। উত্তর 96 টাকা। সবাই রাফটা তুলে নাও। তাহলে আমাদেরকে বের করতে বললো একটি মুরগির দাম কত। উত্তর একটি মুরগির দাম, অথবা প্রথমে সুতরাং দিয়ে লিখে নিতে পারো, সুতরাং একটি মুরগির দাম। তাহলে এরপরে উত্তরে শুধু 96 টাকা লিখলে হবে। সুতরাং একটি মুরগির দাম কত টাকা? 96 টাকা। সবাই আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমি আবার বলতেছি, আমাদের 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে দেওয়া ছিল, ওখানে একটি হাঁসের দাম দেওয়া ছিল। তাহলে একটি হাঁসের দাম থেকে আমরা প্রথমে 3টি হাঁসের দাম বের করে নিলাম। একটি কিনতে যত টাকা লাগবে, 3টি কিনতে আরো বেশি লাগবে, তাই আমরা গুণ করলাম 255 টাকা। এরপরে আমরা প্রশ্নে দেওয়া আছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। যেহেতু আমরা প্রথমে 3টি হাঁসের দাম পেয়ে গেলাম, আগে 3টি হাঁসের দাম কি করে নিব? বিয়োগ করে নিব।
তাহলে 3টি হাঁসের দাম চলে গেল, আর কি থেকে গেল? 4টি মুরগির দাম। তো সুতরাং 4টি মুরগির দাম 300 বিয়োগ করে পেলাম 384 টাকা। 4টি মুরগির দাম যত, তার চেয়ে একটি মুরগি কিনতে আরো কম টাকা লাগবে, তাই আমরা ভাগ করব। তো একটি মুরগির দাম 4টি মুরগির দামকে 4 দিয়ে ভাগ করে দিবে, একটি মুরগির দাম বের হয়ে যাবে। তাহলে আমরা পেলাম 96 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমি তোমাদের এরপরে 7 নম্বরে যে অঙ্কগুলো আছে এগুলো করতে হবে না, এখানে শুধু গল্প তৈরি করলে হবে। তাহলে আমি তোমাদের পঞ্চম অধ্যায় শেষ করলাম, সবাই এগুলো আবার বাসায় প্র্যাকটিস করবে। সবাই আমাদের যেহেতু পঞ্চম অধ্যায় শেষ অনুশীলনী, তোমরা সবাই পঞ্চম অধ্যায় অনুশীলন করবে। পঞ্চম অধ্যায় সম্পূর্ণ। পঞ্চম অধ্যায় সম্পূর্ণ বাসায় প্র্যাকটিস করবে। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে সৃজনশীল দিব তোমাদেরকে। তোমরা এই অনুশীলনের অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে সৃজনশীল করতে আর সমস্যা হবে না। সবাই ভালো থাকবে, বাসায় নিয়মিত পড়ালেখা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।